আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনারা সবাই জানেন যে বার্সেলোনা ফিনান্সিয়াল প্লেয়ার পেতে ভুগতেছে, যেখানে এখনো তারা স্যালারি ক্যাপে 1:1 এ আসতে পারে নাই। তারা এখন বেশ বড় ধরনের বিপদে আছে। বাট ওই বিপদের উপরে একের উপর এক বিপদ কিন্তু তাদের আরো আসতেছে। যেখানে আমরা দেখলাম যে তাদের গোলকিপার আন্দ্রে টি স্টেগেন, তাকে নিয়ে বড় ধরনের একটা বিপাকে আছে। এই বিপদটা শেষ এখনো হয় নাই, আরো একটা বিপদ কিন্তু তাদের ঘাড়ে উঠে গেছে। সেই বিপদটা কি? সেই বিপদটা হচ্ছে তাদের বেস্ট ডিফেন্ডার, তাদের গত মৌসুমের ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার ইনিগো মার্টিনেজ ক্লাবটা অলরেডি ছেড়ে দিয়েছে। তিনি বার্সেলোনা থেকে সৌদির প্রো লিগের ক্লাব আল নাসরে যোগ দিতেছেন, যেখানে ক্রিস্টিয়ানো রোনালদো খেলে। ডিলটা অলরেডি হয়ে গেছে। ফাব্রিজো রোমানো দেখলাম হোয়ার উই গো বলে দিয়েছে, অর্থাৎ ইনিগো মার্টিনেজকে তারা হারাই ফেলছে। তো এখন কথা হচ্ছে, অনেকে বলতেছে এই যে ইনিগো মার্টিনেজকে বার্সেলোনা ধরে রাখতে পারে নাই, ইনিগো মার্টিনেজকে তারা ফ্রিতে ছেড়ে দিয়েছে, ইনিগো মার্টিনেজকে কেন তারা ধরে রাখতে পারে নাই, এটার জেদ ধরে অনেকে কিন্তু ফুসলাইতেছে। অনেকে বলতেছে বার্সেলোনা টিম ম্যানেজমেন্ট ভালো না। অনেকে আবার উদাহরণ দেখাইতেছে, অনেক ফুটবল পণ্ডিত আছে তারা উদাহরণ দেখাইতেছে যে ইনিগো মার্টিনেজকে ধরে রাখা উচিত ছিল, ইনিগো মার্টিনেজকে কিভাবে তারা ফ্রিতে যাইতে দিল, এমন ধরনের বক্তব্য দিয়ে তারা বলতেছে রিয়াল মাদ্রিদের দিকে তাকাও, তারা এইভাবে কোনোভাবেই ছাড়তো না। রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার টিম ম্যানেজমেন্টের মধ্যে অনেক আকাশ পাতাল পার্থক্য আছে, এমন ধরনের উদাহরণ দিতেছে, মানে বার্সেলোনার পচাইতেছে আর কি। তো আজকের এই ভিডিওতে আমরা ওইটা দেখার ট্রাই করবো, এক্স্যাক্টলি বিষয়টা কি হয়েছে, ইনিগো মার্টিনেজ কেন ক্লাবটা ছেড়ে দিলেন, বার্সেলোনা তাকে কেন ধরে রাখতে পারলো না, ইভেন তিনি যে ক্লাবটা ছেড়ে দিলেন এখন বার্সেলোনার ডিফেন্সের পরিস্থিতিটা কি হবে, তিনি যে ক্লাবটা ছেড়ে দিয়েছেন এতে বার্সেলোনার কতটুক লাভ হয়েছে, আবার তাদের কতটুক ক্ষতি হয়েছে, সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করবো আজকের এই ভিডিওতে। দেখুন, প্রথমত আমি যে কথাটা বলতে চাই, যারা বলেছে যে ইনিগো মার্টিনেজকে ফ্রিতে যেতে দিয়েছে বার্সেলোনা, এই জায়গায় বার্সেলোনার ত্রুটি ছিল, যার কারণে ইনিগো মার্টিনেজ ফ্রিতে আল নাসরে যোগ দিয়েছেন। দেখুন, এখানে বার্সেলোনার কোনো হাত নাই, কারণ তার যখন কন্ট্রাক্টটা হয়েছিল, তিনি যখন 2023 সালে আপনার অ্যাটলেটিকো বিলবাও থেকে ফ্রি এজেন্ট হিসেবে বার্সেলোনাতে এসেছিলেন, তখন কিন্তু ওই সময়ে তার যে কন্ট্রাক্টটা হয়েছিল, কন্ট্রাক্টে একটা কিন্তু কথা উল্লেখ ছিল, তিনি যদি কোনো সময় ক্লাব ছাড়তে চায় তাহলে অবশ্যই তাকে ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব থেকে যেতে দিতে হবে, এমন ধরনের একটা কথা কিন্তু তার ওই চুক্তিপত্রে উল্লেখ ছিল। যার কারণে এইখানে বার্সেলোনা কিন্তু কিছু করতে পারে নাই। বার্সেলোনা কিন্তু তাকে রাখার জন্য যথেষ্ট পরিমাণ ট্রাই করছে, বাট ইনিগো মার্টিনেজ কিন্তু ক্লাবটাতে থাকতে চায় নাই। তিনি যে যুক্তিটা দেখিয়েছেন সেই যুক্তিটা হচ্ছে তার যে বর্তমান বয়স, এই বয়সে এখন নাকি তিনি 40 থেকে 50টা টানা ম্যাচ খেলার মতো সেই পর্যায়ে নাই, তার ফিজিক্যাল ফিটনেসটা নাকি ওই লেভেলের নাই, যার কারণে তিনি বার্সেলোনাটা ছেড়ে দিয়েছেন। তিনি বলতেছেন আমি বার্সেলোনার কথা বিবেচনা করি, বার্সেলোনার ভালোর দিকটা চিন্তা করে কিন্তু আমি বার্সেলোনাকে ছেড়ে দিয়েছি। আর আমার এই মুহূর্তে 40-50টা করে ম্যাচ খেলার এই মুহূর্তে আমার কোনো শারীরিক শক্তি নাই, যার কারণে আমি বার্সেলোনাকে বেস্ট সার্ভিস দিতে পারবো না বলে আমার কাছে মনে হয়, যার কারণে আমি বার্সেলোনা ক্লাবটা ছেড়ে দিতেছি। আর তিনি এই ক্লাবটা ছেড়ে দিয়ে সৌদির প্রো লিগে সৌদির ক্লাব আল নাসরে যোগ দিতেছে, যেখানে ফ্রি এজেন্ট হিসেবে কোনো টাকা পয়সা ছাড়াই কিন্তু ওইখানে তিনি চলে গেছে। সো এখন ওইখানে তিনি যে গেছেন, সম্ভবত ওইখানে বড় ধরনের একটা স্যালারিও পাইতে পারেন, স্যালারি ইস্যু হইতে পারে। তিনি যে যুক্তিটা দিয়েছেন যে তিনি 40 থেকে 50টা ম্যাচ খেলতে পারবেন না, এই যুক্তিটার পাশাপাশি আমার কাছে মনে হইতেছে যে টাকা পয়সারও একটা ব্যাপার স্যাপার আছে। তার বয়সটা কিন্তু অলরেডি কিন্তু 34 হয়ে গেছে। সো 34 বছর তিনি যদি বার্সেলোনাতে থাকতেন, হয়তোবা এবারের মৌসুমটাই তিনি ভালো করতে পারতেন। হয়তো শারীরিক যে ফিটনেসটা রয়েছে ওই ফিটনেসটা দিয়ে এবারের মৌসুমটা হয়তো চালাইতে পারতেন, কিন্তু যখন তার সামনে সিজনটা চলে আসবে, 35 বছর যখন হয়ে যাবে, তখন হয়তোবা তিনি আর ওই আউটপুটটা দিতে পারবেন না বার্সেলোনাকে, যার কারণে তিনি এখনই চিন্তা করলেন যে তার সৌদির প্রো লিগে যাওয়া উচিত। ওইখানে তিনি টাকাও বেশি পাইতে পারেন, আর তার যে 2 বছরের কন্ট্রাক্টটা হয়েছে, সম্ভবত 2 বছরের সম্ভবত তাকে 25 থেকে 30 মিলিয়নের মতো বেতন দেওয়া হবে আর কিছু, ওইখানে টাকাটাও বেশি, যার কারণে হয়তো বা টাকার দিকে তিনি ঝুঁকে গেছেন। তো এইখানে আমার কাছে যে জিনিসটা সেটা হচ্ছে, দেখুন ভাই, তিনি যে ওই চুক্তিটা করেছিলেন ওই চুক্তিতে কিন্তু তিনি লিখেছেন যে আমি যে কোনো মোমেন্টে ক্লাব ছাড়তে চাইলে আমাকে ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়ার অনুমতি দিতে হবে। আর এই কারণেই বার্সেলোনা কিন্তু তাকে ধরে রাখতে পারে নাই। এখন যারা বার্সেলোনার পচাইতেছে, বলতেছে বার্সেলোনা ইচ্ছা করে ওরে ফ্রিতে ছেড়ে দিছে, যারা এমন ধরনের কথা বলতেছে, ভাই এগুলো ভুয়া কথা। বার্সেলোনা মানে কোনোভাবেই কিন্তু প্লেয়ারটাকে ছাড়তে চাইছিল না। কেন ছাড়তে চাইছিল না? দেখুন, বার্সেলোনার ডিফেন্সের গত 2 বছরে যে অবস্থা ছিল, ওই অবস্থা থেকে গত মৌসুম এবং এর আগের মৌসুমে কিন্তু ইনিগো মার্টিনেজ এই টিমটাকে কিন্তু উদ্ধার করেছে। আমরা কিন্তু দেখছি যে ভাই, এই প্লেয়ারটা যখন বার্সেলোনাতে এসেছে
তখন আপনি ধরে নিতে পারেন যে একজন দেবদূতের মতো তিনি বার্সেলোনায় এসেছেন। আপনি ডিফেন্স গত মৌসুমের ডিফেন্স লাইনটা দেখছেন বার্সেলোনার কি ছিল? হ্যাঁ, এরা গোল কনসিড করছে, বাট যে হাইলাইন ডিফেন্সটা তারা খেলছে ওই হাইলাইন ডিফেন্সের মূল যেই হোতাটা ছিল, এক তো আপনার এই জায়গায় হ্যান্সি ফ্লিক ছিলই, কিন্তু মূল হোতাই কিন্তু ছিল ইনিগো মার্টিনেজ, যিনি পুরো ডিফেন্স লাইনটাকে সামলে নিয়েছেন, পুরো ডিফেন্স লাইনটাকে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনেই কিন্তু আমরা গত মৌসুমে দেখছি বার্সেলোনা বেশ ভালো খেলছে। আমরা দেখছি যে হাইলাইন ডিফেন্সে বেশ ভালো খেলছে বার্সেলোনা। সো এই যে প্লেয়ারটার কথা বললাম ইনিগো মার্টিনেজ, তিনি কিন্তু লা লিগার ওয়ান অফ দ্য বেস্ট গত মৌসুমের, শুধু বার্সেলোনার না গত মৌসুমের ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডারের মধ্যে একজন ছিলেন। সো এমন একটা প্লেয়ার যখন বার্সেলোনা থেকে চলে যাইতেছে, সো এখন তো বার্সেলোনার কিছু না কিছু তো সমস্যা ক্রিয়েট হয়েই গেছে ডিফেন্স নিয়ে। আমরা তো সবাই মোটামুটি জানতাম যে হয়তোবা ইনিগো মার্টিনেজ এবারের মৌসুমে থাকবে। সো বার্সেলোনার ডিফেন্স লাইন নিয়ে আহামরি তেমন একটা সমস্যা হওয়ার কথা ছিল না, বাট ইনিগো মার্টিনেজ এখন যেহেতু বার্সেলোনাতে থাকতেছে না, এখন বার্সেলোনার যে সেন্টার ডিফেন্স লাইনটা রয়েছে ওইখানে জুটিতে কিন্তু আমরা বেশ অনেকগুলা ঘাটতি দেখতে পারবো। এখন এখন আমরা যদি বার্সেলোনার ডিফেন্স লাইনের কথা হিসেব করি তাহলে দেখতে পারবো যে লেফট ব্যাকে অ্যালেক্স বালদে খেলতেছে, এটা তো মোটামুটি নিশ্চিত। তার সাবস্টিটিউট হিসেবে গত মৌসুমে আমরা দেখছি যে জেরার্ড মার্টিন খেলতে, বাট এখন জেরার্ড মার্টিনকে আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে গত কয়েকটা ম্যাচে তাকে কিন্তু সেন্টার ব্যাকে খেলানোর ট্রাই করেছে হ্যান্সি ফ্লিকে। সো এখন হয়তোবা ওই ইনিগো মার্টিনেসের জায়গাতে তাকে হয়তোবা সাবস্টিটিউট হিসেবে এই জায়গায় আপনার রেফার করতে পারে আর কি। সো এই জায়গায় সেন্টার ব্যাকে ফাও কোভার্সিস তো থাকতেছে, লেফট ব্যাকে অ্যালেক্স বালদে, সেন্টার ব্যাকে ফাও কোভার্সি, তার সাথে সাথে হয়তোবা এই জায়গায় আমরা রোনাল আরাহুকে স্টার্টিং 11-এ দেখবো। রোনাল আরাহুর যে সাবস্টিটিউট প্লেয়ারটা সেটা হতে পারে হয়তোবা জেরার্ড মার্টিন। আর আমরা কিন্তু এরিক গার্সিয়াকেও জানি যে তিনি এই পজিশনটাতে খেলতে পারেন, বাট এরিক গার্সিয়া গত মৌসুমটাতে তিনি রাইট ব্যাক হিসেবে খেলেছেন। সো রাইট ব্যাকে জোস কুন্ডের যে রিপ্লেসমেন্টটা ওই রিপ্লেসমেন্টটা হয়তোবা এরিক গার্সিয়া হবে। সো আমরা এখন যদি সেন্টার ব্যাকের কথা বলি, সেন্টার ব্যাকে কিন্তু এখন ওই ফাও কুভার্সির সাথে যে প্লেয়ারটা আসবে হতে পারে সেটা রোনাল আরাউ হতে পারে সেটা আপনার জেরার্ড মার্টিন। এই দুইজনের জুটিটা নিয়ে এখন কিছুটা হয়তোবা সংশয় থাকতে পারে, যেখানে আমরা গত মৌসুমে দেখছি ফাও কুভার্সি এবং ইনিগো মার্টিনেস মিলে যে একটা ডিফেন্সিভ শিল্ড তৈরি করেছিল বার্সেলোনা, সেই শিল্ডটা এখন আমরা আর এই মৌসুমে হয়তোবা দেখতে পারবো না, যার কারণে হয়তো বার্সেলোনা ডিফেন্স লাইনে কিছুটা হলেও পিনিক করবে। এখন আমরা আসি এই যে জেরার্ড মার্টিন চলে গেল, বার্সেলোনার কি লাভ হইতেছে? দেখুন, জেরার্ড মার্টিন যেহেতু এখন ক্লাবটা ছেড়ে দিয়েছে, তাদের কিন্তু একটা স্যালারির বিশাল একটা অংশ কিন্তু বাঁচে যাইতেছে। সম্ভবত বার্সেলোনাতে তিনি যেই চুক্তিটা করেছিলেন বছরে সম্ভবত 7.5 মিলিয়ন তিনি পাইতেন। সো 7.5 মিলিয়ন টোটালি 15 মিলিয়ন কিন্তু তাদের বাচ্চা যাইতেছে। আরো 2 বছরের যেই সম্ভবত তার সঙ্গে চুক্তি ছিল, ওই 2 বছরের চুক্তিতে তাদের 15 মিলিয়ন স্যালারি কিন্তু বেঁচে যাইতেছে। সো এই 15 মিলিয়নের স্যালারিটা তারা স্যালারি ক্যাপে ইউজ করতে পারবে, যেখানে অন্য কোনো আরো 1 থেকে 2টা প্লেয়ারকে তারা রেজিস্ট্রেশন করাইতে পারবে। যেমন এই জায়গায় হয়তোবা আপনি মার্কো রাশফোর্ডকে তারা রেজিস্ট্রেশন করাইতে পারবে, অথবা এরিক জন গার্সিয়া যে প্লেয়ারটা রয়েছে তাকে রেজিস্ট্রেশন করাইতে পারবে। আবার ওই গোলকিপার সাজনি, সেও কিন্তু এখন আনরেজিস্ট্রেশন হয়ে গেছে। সো এই ধরনের প্লেয়ার গুলাকে তারা রেজিস্ট্রেশন করাইতে পারবে লা লিগাতে। এখন বার্সেলোনা যেই সমস্যাটাতে আছে, তারা হচ্ছে এখনো পর্যন্ত তারা 7টা প্লেয়ারকে লা লিগার জন্য রেজিস্ট্রেশন করাইতে পারে নাই, যেখানে আপনার জেরার্ড মার্টিনের মতো প্লেয়ারকেও কিন্তু তারা রেজিস্ট্রেশন করাইতে পারে নাই। গত মৌসুমে রেজিস্ট্রেশন করাইছে মাত্র 6 মাসের জন্য, 6 মাসটা শেষ হয়ে গেছে, এখন আবার তাকে নতুন করে রেজিস্ট্রেশন করাইতে হবে। যেখানে আমরা দেখতে পাইতেছি যে আপনার মার্কো রাশফোর্ড রেজিস্ট্রেশন তাকে করাইতে পারে না, জন গার্সিয়া গোলকিপার তাকেও রেজিস্ট্রেশন করাইতে পারে না। এই 2টা প্লেয়ারকে নতুন ভাবে নিয়ে আসছে। পুরাতন প্লেয়ারের মধ্যে সাজিনি, তাকেও কিন্তু রেজিস্ট্রেশন করাইতে হবে। তারপর এই জায়গায় আপনার জেরার্ড মার্টিন, তাকেও রেজিস্ট্রেশন করাইতে হবে। তারপর পাও ভিক্টর, এরও কিন্তু রেজিস্ট্রেশন করাইতে হবে। সো এইভাবে 6 থেকে 7টা প্লেয়ারকে কিন্তু এখনো তাদের লা লিগাতে রেজিস্ট্রেশন করাইতে হবে। সো এখন লা লিগাতে যে রেজিস্ট্রেশন করাইতে হবে, রেজিস্ট্রেশন করানোর জন্য তাদের কি করতে হবে? স্যালারি ক্যাপটা কমাইতে হবে, কিংবা কিছু কিছু প্লেয়ারকে সেল করে দিয়ে তাদের স্যালারি ক্যাপটা বাঁচাইতে হবে। সো এখন ইনিগো মার্টিনেজ যেহেতু চলে গেছেন, সেই অনুযায়ী এই জায়গাতে অন্তত পক্ষে তিনি যে স্যালারিটা পাইতেন ওই স্যালারি দিয়ে সম্ভবত আরো 1 থেকে 2টা প্লেয়ার তো তারা মানে রেজিস্ট্রেশন করাইতেই পারবে, এটাতে কোনো সন্দেহ নাই। সো ইনিগো মার্টিনেজ যাওয়ার পরে বার্সেলোনার যে ডিফেন্স লাইনটা রয়েছে, এই ডিফেন্স লাইনটা যেমন উইক হয়ে গেছে, এট দ্য সেম টাইম
তাদের কিন্তু লাভটাও ওইটা হয়েছে, আরো তারা 2টা প্লেয়ারকে সাইন করাতে পারবে, মানে রেজিস্ট্রেশন করাতে পারবে আর কি। তো এটা হচ্ছে ইনিগো মার্টিনেজকে নিয়ে সর্বশেষ আপডেট। যে আপডেট থেকে আপনারা তো এটা জানতে পারলেন ইনিগো মার্টিনেজ অলরেডি সৌদির প্রো লিগে চলে যাইতেছে, যেখানে বার্সেলোনা ডিফেন্স লাইনটাকে একেবারে ধ্বংসস্তূপের মুখের কাছাকাছি নিয়ে তিনি বার্সেলোনাটা ছাড়তেছে। আবার এট দ্য সেম টাইম আপনারা দেখতে পাইছেন যে বার্সেলোনা আরো এই প্লেয়ারটার জন্য 2টা প্লেয়ারকে রেজিস্ট্রেশন করাইতে পারবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, বার্সেলোনার যে নতুন মৌসুমটা রয়েছে ওই নতুন মৌসুমে তারা কিভাবে শুরু করে। তাদের প্রথম ম্যাচটা হচ্ছে এই মাসের 15 তারিখ, বাংলাদেশ টাইম অনুযায়ী সম্ভবত সেটা 16 তারিখ হয়ে যেতে পারে। আচ্ছা, 15 তারিখ অথবা 16 তারিখ কিন্তু তাদের ফার্স্ট ম্যাচ। তো দেখা যাক বার্সেলোনা তাদের ফার্স্ট ম্যাচটা কেমন করে, তারপরে কিন্তু আমরা বুঝতে পারবো যে বার্সেলোনার ডিফেন্স লাইনটা আসলে ইনিগো মার্টিনেজ যাওয়ার পর থেকে কেমন হইতে চলেছে। তো সেটা নিয়ে কিন্তু পরবর্তীতে আরো কথা বলা ট্রাই করব, যখন আপনাদের বার্সেলোনার ম্যাচগুলো শুরু হবে ওই ম্যাচগুলো নিয়ে টুকিটাকি কথা বলা ট্রাই করব। তো আপনারা যারা ওই ভিডিওগুলো দেখতে চান, ম্যাচ অ্যানালাইসিস যারা দেখতে চান, তাহলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন।